সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনো অন্যায় আশ্রয় গ্রহণ করেন নাই। আমি বলেছি শেখ পরিবারের সবাইকে এই 7 কাঠা জমির জালে আটকে ফেলা গেছে এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা, বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতে এই মামলাগুলো, সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না। শেখ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে, 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান, তাদের আমি হতাশ করবো না। অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান, আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো। একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনূস সরকারকে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালাও অভিযোগ ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না। টিউলিপ সিদ্দিককে ঘিরে প্লট বরাদ্দে জালিয়াতি অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনায় ফেটে পড়েছেন যুক্তরাজ্যের একদল প্রভাবশালী আইনজীবী। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা যুক্তরাজ্যের একদল আইনজীবীর তীব্র প্রশ্নের মুখে পড়েছে। জার্মানির রাষ্ট্রদূত তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে। এখন তাদের ইঙ্গিতটা কি? আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হবে, এটা ভারত এবং পশ্চিমা হয়তো পছন্দ করছে না। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। আপনারা শুনতেই পেলেন যে শেখ হাসিনার সমস্ত মামলা তো বাতিল হবেই বা হয়েছেই। উল্টো দিকে আপনার বাংলাদেশে 5 আগস্টের পরে মানে যেই ট্রাইব্যুনাল তারা গঠিত করে, দর্শক বন্ধু একটু লক্ষ্য করে শুনবেন, যেই ট্রাইব্যুনাল তারা গঠিত করে অন্তর্বর্তী সরকারের অধীনে আপনার আওয়ামী লীগ সরকারের ভিতরে আপনার নেতাকর্মীদের শেখ হাসিনা সহ তাদেরকে বিচার করার জন্য কিংবা তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কিংবা সেটা ধার্য করার জন্য, সেই সময়কালীন আপনার শেখ হাসিনার যে এক একটা কল রেকর্ড সে সময় একে একে আসলে ফাঁস করতেছিলেন। আপনার ইল্লু থেকে শুরু করে, পিঙ্কু থেকে শুরু করে জঙ্গিবাদী আরো যে বাজারা রয়েছে, সেগুলা সমস্ত কিছু ভুয়া, মানে এআই দিয়ে তৈরি করা হয়েছে। উল্টো দিকে আপনার এই লয়ার তিনি আরো বলেন, বাংলাদেশে কোঠা আন্দোলন আপনার চলাকালীন সময় শেখ হাসিনা যে বলেছে পুলিশকে যে তোমরা ফায়ারিং করো, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এটা এআই দিয়ে বানানো হয়েছে। ডিজিটাল যে প্রযুক্তি রয়েছে সেটারই আপনার ব্যবহার করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের অবৈধ যে ট্রাইব্যুনাল গঠিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে বিচার করার জন্য অ্যাজ আ প্রুফ হিসাবে সেটা ধার্য করা হয়েছে বা জাতির সামনে সেটা প্রেজেন্টেশন করা হয়েছে। সমস্ত কিছু বাতিল হচ্ছে। সত্য কখনো লুকায় থাকে না। তিনি কি বলছে যে শেখ হাসিনা বলেছে যারা নাকি আন্দোলনকারী তাদেরকে নিজ বাসায় ফিরে যেতে বলো, না হলে জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনী তারা তাদের এই আন্দোলনের মানে সরলতার সুযোগ নিয়ে দেশে আরেকটি জঙ্গি হামলা করার চেষ্টা করবে। কাজেই সবাইকে বলো যে বাসায় ফিরে যেতে, তাদের সমস্ত দাবি আমরা মেনে নেব এবং যারা নাকি বেশি বাড়াবাড়ি করবে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাও এবং সন্ধ্যা বা রাতে তাকে ছেড়ে দাও। মানে বুঝেন শেখ হাসিনার গভীরতা, মানে চিন্তা ভাবনার গভীরতাটা একদম পুরো 5টা লাইন ঠিক ছিল রে ভাই। শেখ হাসিনা ঠিকই বুঝেছিল যে এই আন্দোলনে জঙ্গিবাদীরা তোমাদের মানে সরলতার সুযোগ নিতে পারে। সেটাই তো হয়েছে আমাদের বাংলাদেশে। কোঠা আন্দোলন যদি হয়ে থাকে তাহলে আজকের এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এনসিপি সরকার তো আর গঠন হতো না রে ভাই, তাই নয় কি? আওয়ামী লীগ তো আর মানে ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে তো স্থগিত বা নিষিদ্ধ করা হতো না, তাদেরকে তো আন্ডারগ্রাউন্ডে পাঠানো হতো না, বলেন? কিন্তু বর্তমানে এগুলো হচ্ছে। তার মানে শেখ হাসিনা সেই সময় যেই অনুমান করেছিলেন সমস্ত অনুমান সঠিক, বর্তমান একদম পুরো 5টা মিলে যাচ্ছে। এদিকে আপনার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনি বলেছে যে শেখ হাসিনার এই রায় হবে না, এই ট্রাইব্যুনালের রায় আমরা মানি না। এটাকে কেন্দ্র করে ওনাকেও বর্তমান ট্রাইব্যুনালের বিচারের মুখামুখি করছে। মানে তিনি কেন মাননীয়, মানে তাদের তথাকথিত মাননীয় ট্রাইব্যুনালের বিচারকে তিনি অবমাননা করলেন। আমি এই কোর্ট মানি না, প্রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ। তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারে। আমি ওনার স্টেটমেন্টটা কোর্ট করতে চাই, সেটা আপনাদের জন্য ভালো হবে, কারণ আমরা আমাদের ওপিনিয়ন না দিই, কোর্টের ওপিনিয়ন না দিই। উনি এক্স্যাক্ট কি বলেছিলেন এটা আমরা ট্রাইব্যুনালে ভার্বাটিভ পড়ে শুনিয়েছি এবং
আমরা একটা পেন ড্রাইভ ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যেখানে ওই টক শোটা ডাউনলোড করে করা আছে, সেটি ট্রাইব্যুনাল বাজিয়ে শুনিয়েছেন, আমরা শুনেছেন। উনি তার একটা ছোট এক্সট্রাক্ট আমরা বলছি, ওখানে উনি বলছেন, ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি? উনি তার উত্তরে বলছেন সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শোনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলেছি, টক শোতে বলেছি, যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, আমার মাপ চাইবো। প্রতিদিন বলছি এই বিচার আমি, এই কোর্টের বিচার আমি মানি না। আরো বলছেন উনি, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে, এদের ভিতরে একটা কথা আছে। এছাড়াও আরো অনেক ডিফেমেটরি বক্তব্য উনি দিয়েছেন। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন ট্রাইব্যুনালের সামনে পড়েছি, আর এছাড়াও আরো অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল 49 মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। এই আইনের 11(4) বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন। এই আইনের রুলসের 45-এ বলে দেওয়া আছে যে এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন। তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি সেই ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন। অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে। এটা অবশ্যই একটা ডিফেমেটরি স্টেটমেন্ট। একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগ্রিভড, আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব, কিন্তু রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট, এটা আমরা মনে করি। এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত। ওনার স্টেটমেন্টের মধ্যেই আছে, এই স্টেটমেন্টের মধ্যেই আছে যে আমি এটা প্রথম না, আমি শুরু থেকেই বলে আসছি এই ট্রাইব্যুনাল মানি না। তার মানে আপনার কথাই সাপোর্ট করছে যে উনি প্রথম থেকেই বলে আসছেন যে উনি এটা মানেন না, এবং যার কারণে উনি কিছুদিন আগে দল থেকে বহিষ্কার হয়েছিলেন। কেন উনি এটা বলছেন? পদ স্থগিত হয়েছিল। আর এই বক্তব্য আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরটা মনে হয় তার পার্টি, আর সেটাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধেও এই অবৈধ ইউনুস এবং তার ট্রাইব্যুনাল এবং তার যে সতীর্থরা রয়েছে সকলে মিলেই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এটা টিকবে না, এটা কখনোই টিকবে না। ওনাকে আপনার মানে যেতেই হবে, ওনাকে গ্রেফতার করে নিয়ে যেতে হবে, ওনাকে এটার জবাবদিহিতা করতে হবে। এখন উনি কি সেটা করবে? আমার মনে হয় না। তবে যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে সত্য কখনো লুকায় থাকে না। আমি গত 2 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম পৃথিবীটা অনেক বড় আপনি নিজেকে আত্মগোপন করার জন্য, কিন্তু ভাই সত্য কথা লুকানোর জন্য পৃথিবীটা এখন পর্যন্ত অনেক ছোট। কারণ পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে সময়ের কাঁটা সবার দিকেই আসে, সেটা হোক আজ, না হয় কাল, না হয় পরশু, এনি টাইম, কিন্তু সেটা আসবেই। বর্তমান এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। কাজেই বর্তমান এই অন্তর্বর্তী সরকারের যে অবৈধ ট্রাইব্যুনাল রয়েছে এবং এই ট্রাইব্যুনালে আপনার চিফ প্রসিকিউটর তাইজুলের যে পেশ করা শেখ হাসিনার এগেনস্টে যত ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে। শুধু এটাই না, পুনরায় ট্রাইব্যুনাল গঠিত হবে অ্যাজ আ নিরপেক্ষ অন্তর্বর্তী গভর্নমেন্ট আপনার পুনরায় প্রতিষ্ঠিত করে সেই সরকারের অধীনে একটা ট্রাইব্যুনাল গঠিত হবে এবং বাংলাদেশে কোঠার নামে যে আন্দোলন হয়েছে, পুলিশ গণহত্যা থেকে শুরু করে আদার্স যত হত্যা হয়েছে সমস্ত কিছুর বিচার হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় আজকের এই একটি খবর, যে খবরটি আমি মনে করি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় একটি ঈদের মতো আনন্দ বিরাজ করবে। কারণ একে একে তলের বিড়াল বের হচ্ছে। এই সরকারের যে এআই দিয়ে শেখ হাসিনার আপনার এক একটা কল রেকর্ড বানানো, জাতিকে মনে করেন টুপি পরানো থেকে শুরু করে আদার্স আর যত অরাজকতা, মিথ্যাবাদী, মিথ্যাচার রয়েছে সমস্ত কিছুই জাতির সামনে প্রকাশিত হয়ে গিয়েছে। যাই হোক, সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেই। তার নামে যত গণহত্যা, যত ধরনের মামলা মোকদ্দমা ছিল বা এই সরকার আপনার পেশ করেছিল তার এই অবৈধ ট্রাইব্যুনালে সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে। কারণ পালানো ছাড়া তাদের কোনো উপায় নাই। কারণ বাংলাদেশের জনগণ তাদের না চিনে, না তাদের জানে, না তাদের কাছে ক্ষমতা দিয়েছে, না তাদের ক্ষমতা দিবে। বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের মাটির সাথে এদের এখন কোনো সম্পর্ক নেই। আলী রিয়াজ বিদেশি নাগরিক, রাজার রহমান বিদেশি নাগরিক, এরা লম্পট এবং খুনি বারবার প্রমাণিত হয়েছে। এরা বিদেশি কামলা, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে হয়েছে। দালাল, মাসে কামলা বললেও ভুল হয়, কারণ কামলারা তো তার পরিশ্রম করে খায়। এদের দালাল বলাই ভালো। এদের মানে বিদেশি প্রভুদের দালাল বা মুনাফেক বলা এটাই ভালো। কামলা বললেও বোধ হয় কামলাদের ইজ্জত নষ্ট করা হয়, কারণ কামলারা তো পরিশ্রম করে খায়, তার শ্রমের বিনিময়ে খায়। এরা দালালি করে খাচ্ছে, দেশকে বিক্রি করে, দেশের মাটিকে বিক্রি করে, দেশের বন্দরকে বিক্রি করে।
দেশের সার্বভৌমত্ব বিক্রি করে, দেশের মুক্তিযোদ্ধা চেতনাকে ধ্বংস করে এরা নিজেদের ফায়দা হাসিল করতেছে। সুতরাং এরা কামলার সাথে তুলনা করা আমার মনে হয় আমার ভুল হয়ে গেছে। কারণ কামলারা পরিশ্রম করে খায়, তারা যে শ্রম দেয় সেই শ্রমের চেয়ে বরং তারা কম নেয়। আর বাংলাদেশে এই মুহূর্তে যা চলতেছে, প্রতি মুহূর্তে ডক্টর ইউনূস থেকে শুরু করে রাজার রহমান থেকে শুরু করে আলী রিয়াজ থেকে ডাস্টবিন শফিক থেকে শুরু করে আমার ভাবির ছেলেরা যে দুর্নীতি করতেছে, এগুলো সবকিছুর সাথে একটা না একটার সাথে মিল আছে। যখন মাথায় পচন ধরে তখন পুরো বডি আর বাঁচতে পারে না মাঝে। তেমনি ডক্টর ইউনূস যখন নিজের 666 কোটি টাকা মওকুফ করে নিয়েছে এবং 2029 সাল পর্যন্ত তার সকল ব্যবসা বাণিজ্যের খাজনা মাফ করে নিয়েছে, তখন তার চেলা পেলা সাঙ্গ পাঙ্গ, তার হুরি বুড়ি ছুরি গেলমান এরা বসে থাকবে কেন? তার স্টাফেরা, তার ডাস্টবিন শফিক বসে থাকবে কেন? বিষয়টা এরকম হয়ে গেছে, বাংলাদেশে এখন লুটিয়ে দেমা ছিটিয়ে দেমা লুটে পুটে খাই অথবা গনিমতের মাল। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে এনজিওর দোকানদারদের সামনে। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে এনসিপি গ্যাংয়ের মব সন্ত্রাসীদের সামনে। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল হয়ে গেছে জুলাই সন্ত্রাসী 24শে জুলাই সন্ত্রাসী আন্দোলনের খলনায়কদের জন্য। পুরো বাংলাদেশটা এখন গনিমতের মাল বানিয়ে ফেলেছে। তো বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে, দেখে তারা সিদ্ধান্ত নেবে। তার জন্য রজার রহমান কখনো খলিলুর রহমান চলে যায়, রজার রহমান চলে যায় অজিত ধওয়ালের কাছে, কখনো চলে যায় কাতার। বাংলাদেশে যে আমি জানি না কি কি অভিযোগ করেছে তার কাছে, বাংলাদেশে যে জঙ্গিবাদের আস্তানা আছে, ঘাঁটি আছে, পাকিস্তানের এজেন্টরা আছে, এটা কে না জানে? তার জন্য এটা এত লম্বা লম্বা কথা, তার জন্য তো 7 সিস্টার খেতে চায়। বাংলাদেশের ক্যান্টনমেন্ট কিন্তু এখন মনে করা হয় যে আইএসআইয়ের ক্যান্টনমেন্ট, পাকিস্তানের সেনাদের ক্যান্টনমেন্ট। বাংলাদেশের চিটাগাং বন্দর তো এখন মনে হয় যে পাকিস্তানের বন্দর, যদিও পাকিস্তানের বন্দর অন্য দেশের কাছে চুক্তিতে দেওয়া, অন্য দেশের কাছে বর্গা দেওয়া। তারা আসছে এখন বাংলাদেশের পাকিস্তান বন্দরে ঢুকে, তাদের কোনো চেকিং নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের বড় জ্যাঠা আসছে হিসেবে তাদেরকে ট্রিট করা হয় যে বড় জ্যাঠা এসে তাড়াতাড়ি জলচকে বিছায় দাও, বসতে দাও। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই যে যারা এখন পাকিস্তানকে এইভাবে আজকারা দিচ্ছে, ফলাফল তাকে ভোগ করতে হবে। পাকিস্তানের জঙ্গি মৌলবীরা আসতেছে ওয়াজের নামে, ঘুরতেছে, আমরা তা দেখতেছি, সারা দেশে চষে বেড়াচ্ছে। এটা কি ভারতের জানা নাই? ভারত জানে যে বাংলাদেশে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি আছে, জানা না? জামালপুর ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে নদীর চরে দিয়ে কোথায় কোন ঘাঁটি করতেছে এটা খোঁজ তারা রাখে না? কোথায় ট্রেনিং দিচ্ছে এরা কি জানে না? ভারত তো বসে থাকবে না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। বাংলাদেশের সাধারণ মানুষ জানে কোথায় কোথায় জঙ্গি ট্রেনিং হয়, আর ভারত জানবে না? আর বাংলাদেশ এখন জঙ্গিবাদের এতই আস্ফালন যে এই দেশে গান নিষিদ্ধ, এই দেশে শিল্প সাহিত্য নিষিদ্ধ, এই দেশে বিজ্ঞান শিক্ষা নিষিদ্ধ, এই দেশের সংখ্যালঘুরা কথা বলতে পারবে না, এমনকি আওয়ামী লীগ সংখ্যাগুরু দল হয়ে তারা ঘরে থাকতে পারবে না। এই হচ্ছে এখন বাংলাদেশ। তো এই বাংলাদেশ সম্পর্কে এখন পৃথিবী জানতেছে না। জাপান বলে দিয়েছে যে এটা একটা টাইম বোমা। জাপান বলেছে বাংলাদেশ সম্পর্কে। বিশ্বব্যাংক কি বলেছে? 5 বছরের মধ্যে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে। আবার আজকেও পত্রিকায় এসে বিশ্বব্যাংক এবং IMF বলেছে বাংলাদেশের মানুষ দরিদ্র সীমা নিচে চলে যাবে আস্তে আস্তে, মানে দরিদ্র বাড়বে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেও তারা কিভাবে এই ইউনূসের সামসামি করতে পারে, তারপরেও কিভাবে তারা এই দেশের কিছু মানুষ দেখি ইউনূসের পক্ষে কথা বলে। এদের মিনিমাম তো লজ্জা থাকা উচিত। ডিসেম্বর মাস, মার্চ মাস এবং ফেব্রুয়ারি মাস বরাবরই আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস। সুতরাং ডিসেম্বরে একটা কিছু ঘটতেই পারে। আমি সুনির্দিষ্ট মাস বা দিন বলবো না বা বছর বলবো না, এমন হতে পারে সেটা আগামীকাল সকালেও ঘটতে পারে, সেটা ডিসেম্বরেও ঘটতে পারে, আবার আগামীকালে অথবা কথা বলতে বলতেই অনেক কিছু ঘটে যেতে পারে। কারণ কি জানেন, বাংলাদেশের মানুষ এখনো বঙ্গবন্ধুকে ভালোবাসে, নৌকামার্কাকে ভালোবাসে, বাংলাদেশকেও তারা ভালোবাসে। তারা জামাতকে পছন্দ করে না। যদি করতো এই বাংলাদেশের মানুষ জামাত, স্বাধীনতা বিরোধী রাজাকার আল-বদর আল-সামদের পছন্দ করতো, তাহলে আওয়ামী লীগ তো বেহেশতের টিকিট বেছে নাই। আওয়ামী লীগ তো বলে নাই আমার ভোট না দিলে তুমি দুদকে যাওয়া, কোনটাই বলে নাই। তা আওয়ামী লীগ কেমন কেন ক্ষমতায় নেই? বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। 21 বছর বিরোধী দলে ছিল, 21 বছর কিন্তু আবার পাওয়ার হয়েছিল। আর যেটা আপনি বললেন ফিরে আসবে কিভাবে, অবশ্যই ফিরে আসবে। কিভাবে আসবে? কয়েকটা পথ আছে। ভোটের মাধ্যমে আসতে পারে, বিপ্লবের মাধ্যমে আসতে পারে, কোনো সন্দেহ নেই।
কোনো সন্দেহ নাই ভোট এবং বিপ্লব দুটোর মধ্যে আসতে পারে। এখন বলবেন আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, তাও সত্যি, কিন্তু বিপ্লবী দল হইতে কতক্ষণ? হইতে তো সময় লাগে না। বিপ্লবের মধ্যে অবশ্যই আসবে, আর না হলে ভোটের মাধ্যমে আসবে। কারণ বাংলাদেশে এখনো এই মুহূর্তে 35 থেকে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। জামাত যদি 3% নিয়ে তেল চূড়ার মতো লাফালাফি করতে পারে, উঠতে পারে ফুরুত করে, তাহলে 35 থেকে 40% যার জনসমর্থন এই দুঃসময়ে আছে, তার কি ক্ষমতা নাই ফিরে আসা? জামাত যদি 30 লক্ষ মানুষ হত্যা করে, অগণিত নারীকে ধর্ষণ করে বাংলাদেশে ক্ষমতা আসার স্বপ্ন দেখতে পারে বা ক্ষমতা ভোগ উপভোগ করতে পারে, আওয়ামী লীগ কেন ফিরবে না? কিভাবে ফিরবে? বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসবে, রিকশাওয়ালা তাকে আওয়ামী লীগকে নিয়ে আসবে, মুচি নিয়ে আসবে, মাঝি নিয়ে আসবে আওয়ামী লীগকে ক্ষমতায়। এমনকি বাংলাদেশের যে কোনো পেশাজীবী নিয়ে আসবে, রিকশাওয়ালারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। আপনারা বলছেন কিভাবে, আমি বলে দিচ্ছি। আওয়ামী লীগ কিভাবে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগকে যারা আনবে তাদের কথা আমি বলতে পারি, কারণ আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক না। যে তারা কি পরিকল্পনা গঠন করছে সেটা আমি জানি না, বা তারা কি পরিকল্পনা করে নীতি নির্ধারণ করে তারা আমি জানি না, কিন্তু আমার যেটা ধারণা, বাংলাদেশের রিকশা শ্রমিক, কৃষক, গার্মেন্টস শ্রমিক, ব্যবসায়ী, ছাত্র, জনতা, এরা আওয়ামী লীগকে নিয়ে আসবে। কিভাবে আনবে? সোজা এটা ভোটের মাধ্যমে অথবা বিপ্লব। ভোটের মাধ্যমে হলে সিল দিয়ে আসবে, আর বিপ্লব হলে দেশে তো ঘোষণা দিয়ে চলে আসবে বিপ্লবী সরকার। এখন বলবেন যে বিপ্লব কিভাবে ঘটাবে? ভাই, আপনার যখন পেটে ভাত না থাকবে, আপনার পাশে যে দাঁড়াবে আপনি তার পক্ষে থাকবেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তার কোনো দল নাই যে এই মুহূর্তে কারো পক্ষে থাকবে জনগণের। একটাই দল আছে, সেটা আওয়ামী লীগ। কারণ বিএনপি তখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, আর জামাত তো ক্ষমতা উপভোগ করতেই আছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া। সুতরাং এগুলোকে উচ্ছেদ করে দিয়ে বাংলাদেশের যারা মেহনতি মানুষ তারাই আওয়ামী লীগকে নিয়ে আসবে, কেউ ফিরাইতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনি নিশ্চিত থাকেন এই দেশের ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে খুব শীঘ্রই ফিরিয়ে আনবে। সেটা ডিসেম্বর মাসে হইতে পারে, সেটা আগামীকালও ঘটতে পারে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া এই দেশের গণতন্ত্র, রাজনীতি, মানুষের ভাগ্যের যে সুফল, এগুলো কেউ দিতে পারবে না, দেয় নাই, দিতে পারে নাই, এই দেশ উন্নয়ন করতে পারে নাই। আমরা বারবার দেখেছি। এইবারও দেখলাম যে শেখ হাসিনা না থাকলে কি কি ঘটে, মানুষ না খেয়ে থাকে, মৌলবীও কম দাওয়াত কম পায়, রিকশাওয়ালা ভাড়া কম পায়, শ্রমিকের চাকরি চলে যায়, ব্যবসায়ী লোন পায় না। সুতরাং কেন আওয়ামী লীগ আসবে এটা পরিষ্কার। কিভাবে আসবে এটা এখানেই পরিষ্কার, যে এরাই আওয়ামী লীগকে নিয়ে আসবে, কারণ আওয়ামী লীগ গণমানুষের দল। বাংলাদেশের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেবার পর এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলোর রায় ঘোষণা শুরু হয়েছে। আজকে 3টা মামলার রায় ঘোষিত হয়েছে এবং সেই 3টি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই দুর্নীতির মামলা, 6টি দুর্নীতির মামলার মূল অভিযোগ আসলে 60 কাঠা জমি রাজুকের পূর্বাচলে বরাদ্দকৃত 10 কাঠার 6টি প্লট এই দুর্নীতির মামলাগুলোর মূল কেন্দ্রে রয়েছে। একটি প্লট শেখ হাসিনার নামে শেখ হাসিনার আমলে বরাদ্দ হয়েছে। এছাড়া শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার 2 সন্তান ছোট কন্যা আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, এই 6 জনের নামে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ হয়েছে। এই বিষয়গুলো নিয়ে 6টি মামলা হয়েছে এবং এই 6টি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আজকে যে 3টি মামলার রায় ঘোষিত হয়েছে সে 3টি মামলায় 3টিতেই শেখ হাসিনা আসামি। এছাড়া সজীব ওয়াজেদ জয় 10 কাঠার প্লট নিয়েছেন পূর্বাচল থেকে, সেই মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। আর সাইমা ওয়াজেদ পুতুল পূর্বাচলে 10 কাঠার প্লট পেয়েছেন, তার নামে প্লট বরাদ্দ হয়েছে, সেই নিয়ে আরেকটা মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই যে প্লট বরাদ্দের মামলা হলো শেখ হাসিনা এবং তার পরিবার পরিজনের বিরুদ্ধে, এছাড়া আরো 3টা মামলা আছে। শেখ রেহানার বিরুদ্ধে হয়েছে যে মামলা, তার রায় আসছে। শেখ রেহানার পুত্রের জন্য বরাদ্দ হয়েছে যে প্লট, তা নিয়ে আলাদা মামলা আছে, তাতে শেখ রেহানার পুত্র শেখ রেহানা শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। শেখ রেহানার আরেক কন্যার প্লট পাওয়ার বিষয়ে সেখানেও শেখ হাসিনা, শেখ রেহানা এবং ওই কন্যাকে মামলা করা হয়েছে। মানে জমি পাওয়া গেছে 60 কাঠা, 10 কাঠা করে এক একজন। টিউলিপ সিদ্দিক কোনো জমি এখানে পান নাই, ব্রিটিশ এমপি, এবং কিন্তু
কিন্তু তাকেও তার মা, বোন এবং ভাইয়ের যে 3টা মামলা, সেই 3টা মামলায় আসামি করা হয়েছে যে তিনি নাকি তার খালার ওপর প্রভাব বিস্তার করে তার মা, ভাই বোনকে সম্পত্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তার মানে 60 কাঠা মাত্র জমি পাওয়া গেছে, এক একজনের জন্য 10 কাঠা করে বরাদ্দ। এমন নয় যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরিবার হিসেবে রাজুকের বরাদ্দকৃত প্লটের যে মাপ, তার বাইরে গিয়ে একটা বিশাল মাপের কোনো প্লট তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু ওই 60 কাঠা প্লট নিয়েই 6টি মামলা দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবং এই মামলাগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই জন্য যে এই মামলাগুলোর মাধ্যমে আসলে শেখ পরিবারের, আপনাদের মনে থাকবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর খুব স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশ জুড়েই অনেকে নিজেদেরকে শেখ পরিবার হিসেবে জাহির করে নানা রকম প্রভাব বিস্তার করতে চাইবে, ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, কিন্তু বাংলাদেশের তার দলের বাইরে সকলে যাতে মনে রাখে যে শেখ পরিবার বলতে বা প্রধানমন্ত্রীর পরিবার বলতে তিনি এই 7 জনকে বোঝেন, মানে টিউলিপ সিদ্দিকী সহ তার বোনের 3 পুত্রকন্যা, তার বোন এবং তার নিজের 2 পুত্রকন্যা, এদেরকেই তিনি শেখ পরিবার হিসেবে বোঝেন এবং সারা দেশবাসী যেন সেটা মনে রাখেন। তার মানে এই মামলাটির মাধ্যমে 6টি মামলা করে 60 কাঠা জমি পেয়ে মোটামুটি ভাবে দুর্নীতি দমন কমিশন পুরো শেখ পরিবারকে জালের মধ্যে নিয়ে এসেছে এবং সেই জালে শেখ পরিবারকে আটকে ফেলে এখন যখন দণ্ড দেওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে যে যেহেতু সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলেরও 5 বছর করে কারাদণ্ড হয়েছে এসব প্লট নেওয়ার জন্য, কাজেই এই মামলাগুলোতে আগামীতে যে মামলাগুলোর বিচার আসছে সেই মামলাগুলোতেও শেখ রেহানার পুত্রকন্যাদেরও দণ্ডাদেশ হয়ে যাবে। তার মানে এবং টিউলিপ সিদ্দিকী এমনকি ব্রিটিশ এমপি তা থেকে রক্ষা পাবেন না, যদিও ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং সাবেক মন্ত্রী, বিচারমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল সহ ব্যক্তিবর্গ এরই মধ্যে বাংলাদেশের দূতাবাসের মধ্যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এমন একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে শেখ পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হবে। আমার কাছে মনে হয় যে এই মামলাগুলোর সবচেয়ে বড় তাৎপর্য এখানেই, এবং এই তাৎপর্যটুকু অর্জনের জন্যই রাজুক বরাদ্দকৃত প্লটে 60 কাঠা জমি পেয়ে এতগুলো মামলা করবার একরকমের উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কারণ এই মামলাগুলোর মাধ্যমে এটা নিশ্চিত করা গেল যে শেখ পরিবারের কোনো সদস্য এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না যদি বাংলাদেশে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ আবারও একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে, রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসতে না পারে। দেখেন 2024 আগস্টের পর শেখ হাসিনা সহ শেখ পরিবারের গভীর দুর্নীতি অনুসন্ধান এবং নানা রকম গল্প ছড়ানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিনা এই 60 কাঠা জমি সরকারি বরাদ্দের প্লটে এসে 6টি মামলা করতে হয়েছে দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশনের এক্ষেত্রে মূল অভিযোগ যে তারা হলফনামায় মিথ্যা কথা বলেছেন, তাদের ঢাকায় আরো ফ্ল্যাট প্লট আছে, কিন্তু এর পরেও তারা এই রাজুকের প্লট নিয়েছেন, যেই রাজুকের প্লটে তারা বলেছেন যে তাদের আর কোনো ফ্ল্যাট প্লট নাই। সজীব ওয়াজেদ জয় এই মামলার রায়ের আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়ে তিনি সরাসরি বলেছেন যে এই রায়গুলো ঘোষিতই হয়েছে যাতে তারা কেউ আর নির্বাচনে অংশ নিতে না পারেন। কারণ ওই যে কারাদণ্ড দেওয়া মানে শুধু যে দেশে ফেরার পথটা এখনকার মতো অবরুদ্ধ হয়ে গেল রাজনৈতিকভাবে এমন একটা বৈরী পরিবেশে, যেখানে এসে আদালতে আসলে তারা কারারুদ্ধ না হয়ে আইনি লড়াই চালাতে পারবেন না, সেরকম একটা পরিস্থিতি যে শুধু করা হলো তাই নয়, নির্বাচনে বা কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়ায় শেখ পরিবারের আর কেউ এখন অংশ নিতে পারবেন এই দণ্ডাদেশ উঠে না গেলে বা আদালতেও একটা পট পরিবর্তন না ঘটলে, সেটা যখন অসম্ভব, তখন সজীব ওয়াজেদ জয় পরিষ্কারভাবে বলেছেন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে যে এই রায়গুলো দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা মামলা এবং রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে যাতে তারা নির্বাচন না করতে পারেন। এবং অনিয়ম করে যে রাজুকের প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছে এই অভিযোগের জবাবে তিনি দাবি করেছেন যে তিনি আইন অমান্য করেননি বা তার কোনো ভাই বোন, তিনি 5 ভাই বোনের কথাই বলেছেন, যদিও এক বোন টিউলিপ সিদ্দিক তিনি কোনো জমি পান নাই, কিন্তু বাকি যে তারা 4 ভাই বোন, তার খালাতো ভাই বোন সহ তিনি সবার কথা উল্লেখ করে বলেছেন যে তাদের কারো কোনো নিজের কেনা প্লট বা ফ্ল্যাট, কোনো জমি নিজের কেনা নাই এই বাংলাদেশে। কাজে নিজের কেনা কোনো জমি যদি না থাকে, যা তারা পেয়েছেন তারা পৈতৃকভাবে পেয়েছেন, এবং সেই অবস্থায় তারা নিশ্চিতভাবেই রাজুকের প্লট কিনতে পারেন। এবং সজীব ওয়াজেদ জয় দাবি করছেন যে তারা তো রাজুকের সব নিয়ম মেনে, কারণ রাজুকের প্লটগুলো কিন্তু বিনামূল্যে দিয়ে দেওয়া হয় না, নানাভাবে এমনভাবে এটা নিয়ে আলাপ হয় যে মনে হয় যে রাজুকের প্লটগুলো সম্ভবত কেউ কাউকে বিনামূল্যে দিয়ে দিচ্ছে। এই বিষয়টা অনেকটা এরকম নয়, ওই যে তারেক রহমান এসে যেই গুলশানের অ্যাভিনিউ এর ওপর 1.5 বিঘার ওপর নির্মিত যে ডুপ্লেক্স বাড়িটিতে এসে উঠবেন বলে বলা হচ্ছে 196 নম্বর বাড়ি, সেই বাড়িটির মতো কিন্তু রাজুকের প্লট নয়। সেটি 1981 সালে খালেদা জিয়ার নামে সরকার দান করে দিয়েছিল, সরকার বরাদ্দ দিয়ে দিয়েছিল। কাজে সেক্ষেত্রে কোনো
মূল্য পরিশোধ করতে হয় নাই, এবং এখন যে তারেক জিয়ার নামে নামজারি করে দিয়েছে সরকার, সেজন্য তারেক জিয়াকেও কোনো মূল্য পরিশোধ করতে হয় নাই। কিন্তু রাজুকের প্লটের ক্ষেত্রে কিন্তু যার নামে প্লট বরাদ্দ হয় তাকে সরকার নির্ধারিত মূল্যটা পরিশোধ করতে হয়। কাজেই সজীব ওয়াজেদ জয় বলছেন যে আমরা তো নিজস্ব অর্থায়নে সেই মূল্য পরিশোধ করেই জমি কিনেছি। তবে যাই হোক, মানে একজন আরেকজন সম্পর্কে কি বলছেন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে শেখ পরিবারের সবাইকে এই 7 কাঠা জমির জালে আটকে ফেলা গেছে, এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা, বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতে এই মামলাগুলো, সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না, শেখ পরিবারের অসুবিধা হচ্ছে না। শেখ হাসিনা স্পষ্টতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি রাজনৈতিক অ্যাসাসিনেশন, রাজনৈতিক হত্যাকাণ্ডের কেন্দ্রে যে পরিবার, সেই পরিবারের সদস্য, তিনি এটা দেখে এসেছেন। 75-এ যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তারই ধারাবাহিকতায় এখন তাকে তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা সহ বিভিন্ন আদালতে বিভিন্ন মামলা চলছে, এবং সেই হত্যার যে কেন্দ্রে শেখ পরিবার, রাজনৈতিক হত্যার অ্যাসাসিনেশনের কেন্দ্রে যে শেখ পরিবার, তার কারণই ছিল যে শেখ পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে ফেলা। কাজেই ইউনূস সরকারের আমলে এই মামলাগুলোর মাধ্যমে আসলে সেই কাজটি সমাধা হয়েছে বলে এক রকমের তৃপ্তি বা উৎসাহিত বোধ করতেই পারে ইউনূস সরকার, যে এর মাধ্যমে শেখ রেহানার, এমনকি ব্রিটিশ এমপি যে কন্যা, তার পক্ষেও আর বাংলাদেশে আসা সম্ভব হবে না যদি না তারা রাজনৈতিক বিজয় অর্জন করে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে আসার ব্যবস্থা করেন। কিন্তু এর তাৎপর্য অন্য দিক থেকেও আছে। দেখেন, শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞেস করা হতো, এবং আওয়ামী লীগের ভেতরে এবং আওয়ামী লীগের রাজনীতির নেতা কর্মী সমর্থকদের মধ্যে এই প্রশ্ন ছিল যে শেখ হাসিনার উত্তরাধিকারকে, শেখ হাসিনার পরিবারে তার বোন, তার পুত্র, কন্যা কিংবা তার বোনের পুত্র, কন্যারা প্রায় মানে বাংলাদেশে নিয়মিত আসতেনই না, কন্যারা একেবারেই বাংলাদেশের সঙ্গে তেমন ভাবে মানে খুবই পারিবারিক সময় কাটাতেন, যে তারা কেউ রাজনীতিতে সক্রিয় হবেন কিনা। এবং বরাবর শেখ রেহানা থেকে শুরু করে সে সজীব ওয়াজেদ জয়, পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, এরা প্রত্যেকেই বলে এসেছেন যে তারা আসলে মানে সেভাবে রাজনীতিতে আসতে এখনই প্রস্তুত নন। সজীব ওয়াজেদ জয় তার মার সঙ্গে একেবারে 2008-এর দিন বদলের সনদ ঘোষণা করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে যখন শেখ হাসিনা এলেন, তখন থেকেই তার মায়ের ডিজিটাল বাংলাদেশের উপদেষ্টা হিসেবে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তার রংপুরে আওয়ামী লীগের সদস্য পদও আছে, কিন্তু বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি ছিল যে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও কেন সদস্য পদ নিচ্ছেন না, কেন রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ রেহানার ছেলে, তিনি সদস্য পদ নেন না। কিন্তু তারা প্রত্যেকে তাদের পেশাগত জীবন নিয়ে ব্যস্ত থাকায় শেখ হাসিনা 2023-এও আমি দেখছিলাম যে তিনি এক মন্তব্যে বলেছেন যে আমরা ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়েছি, তারা যেভাবে যে কাজ করতে চায় তাতেই আমরা খুশি, রাজনীতিতে আসতে চায় কিনা সেটা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত। এবং তিনি বারবারই বলেছেন যে তার পুত্র ভীষণ ঘনিষ্ঠভাবে বাংলাদেশের ডিজিটাল পথ পরিক্রমাটা তৈরিতে তার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কিন্তু সেক্ষেত্রেও সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে সক্রিয় হবেন কিনা, প্রত্যক্ষ রাজনীতিতে আসবেন কিনা, এই বিষয়টা কখনো জানা যায় নাই। কিন্তু আগস্টের পর থেকে সজীব ওয়াজেদ জয় যেমন ভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছেন, সক্রিয় হয়ে উঠেছেন, সকল সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, শুধু তাই নয়, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ বৃদ্ধি করেছেন, সংযোগ রাখছেন নিয়মিতভাবে। এবং সর্বশেষ কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশ সফর করলেন, শার্লি বচওয়ে, তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যখন বৈঠক করলেন এবং অনলাইনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিলেন, তখন তার বৈঠকটি অনুষ্ঠিত হলো কিন্তু সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। তাতে ধারণা করা যায় যে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক যোগাযোগ সংযোগ তৈরি করা, সেখানে ঘনিষ্ঠভাবে তার মা এবং দলের সঙ্গে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়। আর সাইমা ওয়াজেদ পুতুল, তিনি ব্যস্ত ছিলেন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক হিসেবে। 2024-এ তার মা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে ধরনের প্রচারণা চললো, এবং জানুয়ারি মাসে যখন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ওই যে প্লট জালিয়াতির মামলা, প্রতারণার মামলা দায়ের করে ফেললো, তখন জুলাই মাসে এসে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাইমা ওয়াজেদ পুতুল মায়ের সঙ্গে দিল্লিতেই আছেন, এবং আমার দেশ, নয়া দিগন্তের মতো আওয়ামী লীগ বিরোধী পত্রিকাগুলো সেই আগস্ট মাসেই গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর দিল যে সাইমা ওয়াজেদ পুতুলও